জনসমর্থনহীন কাজ করে না বিএনপি, যশোরের সম্মেলনে বললেন তারেক রহমান। দেশ পুনর্গঠনে দ্রুত সুষ্ঠু ভোট দাবি। আমাদের এই লক্ষ লক্ষ নেতাকর্মীর ভেতরেও কোন নেতাকর্মী হয়তো বিভ্রান্ত হয়ে এমন কোনো কিছু কাজ করেছেন যেই কাজের নৈতিক কোনো সমর্থন আমাদের পক্ষে দেওয়া সম্ভব নয়। জাতীয় নাগরিক কমিটির সঙ্গে অবসরপ্রাপ্ত সামরিক সদস্যদের মতবিনিময়, রাজনীতি ও নতুন দল গঠন নিয়ে আলোচনা। দুর্নীতি দুঃশাসন করে কেউ ক্ষমতায় টিকে থাকতে পারে না, লক্ষ্মীপুরে জামায়াতের আমির। জুলাই বিপ্লবের চেতনা এগোনোর আহ্বান। পূর্ব ঘোষণা দিয়ে সুনামগঞ্জে দুপক্ষের তুমুল মারামারি, আহত অর্ধশতাধিক। রাজশাহীতে সংঘর্ষে নিহত এক। তাদের লোক আমরা ঝামেলা গতকালকে সিন্নি হয়েছে, আমরা পঞ্চায়েতে সিন্নি করি, ও সিন্নি তার আগে নিষেধ দিয়েছে, ও নিষেধ থেকে আজকে মাইছে সকালে বাড়িঘর ভাঙছে, মারছে, ধরছে। এমন কোনো ঘর রয়েছে না ভাঙার বাকি। রমজানের পর গ্রীষ্মে বিদ্যুতের লোডশেডিং শঙ্কা বিশ্লেষকদের, গরমে স্যুট না পরার পরামর্শ উপদেষ্টার। খোলা আকাশের নিচে রাজধানীর করাইল বস্তির আগুনে নিঃস্ব বহু পরিবার, খিলগাঁওয়ে ওয়ার্কশপ মালিকদের আহাজারি। কেউ নাই, আমরা চললাম না, সন্তানও নাই, কিছুই নাই, সব গেছে ভাই, সব নিঃস্ব হয়ে গেছে, একবার ড্যামেজ, সব শেষ, কিচ্ছু একটা সুতো অবৈধ করতে পারিনি। জনগণের সমর্থন নেই এমন কোনো কাজই বিএনপি করে না, এই মন্তব্য করলেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। যশোরে 16 বছর পর হওয়া জেলা বিএনপির দ্বিপাক্ষিক বার্ষিক সম্মেলনে ভার্চুয়ালি যোগ দেন তিনি। দেশবাসীর প্রত্যাশা পূরণে দ্রুততম সময়ের মধ্যে স্বচ্ছ এবং সুষ্ঠু নির্বাচনের দাবিও তোলেন তিনি। দীর্ঘ 16 বছর পর যশোরে জেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন। কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে জাতীয় সঙ্গীত পতাকা উত্তোলনের মধ্য দিয়ে হয় উদ্বোধন। দুপুরে ভার্চুয়ালি যোগ দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বলেন, জনগণের প্রত্যাশা পূরণ এবং দেশকে পুনর্গঠনের জন্য দ্রুততম সময়ের মধ্যে স্বচ্ছ সুষ্ঠু নির্বাচন দেওয়া জরুরি। ক্ষমতায় যেতে পারলে বিএনপির প্রথম কাজ হবে দেশ পুনর্গঠন। যখন দেশের লক্ষ লক্ষ মানুষের অত্যাচার নির্যাতন চালিয়ে মানুষের ভোটের অধিকারকে হরণ করে ক্ষমতা দখল করে রেখেছিল, তখন তার সেই রক্তচক্ষুকে উপেক্ষা করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল দেশের মানুষের সামনে 31 দফা উপস্থাপন করেছে। বাংলাদেশের মানুষের সমর্থন নিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল সরকার গঠন করতে সক্ষম হলে আমাদের সবচেয়ে প্রথম যেই কাজটি হবে, বাংলাদেশ নামক আমাদের যে প্রিয় মাতৃভূমি, এই মাতৃভূমিকে পুনর্গঠন করা। নেতাকর্মীদের উদ্দেশ্যে তারেক রহমান বলেন, জনগণের সমর্থন নেই এমন কোনো কাজ বিএনপি করে না। জানান, দিকভ্রান্ত নেতাকর্মীদের বিরুদ্ধে নেওয়া হয়েছে দলীয়ভাবে ব্যবস্থা। কারো অপপ্রচারে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানান কর্মীদের। হতে পারে আমাদের এই লক্ষ লক্ষ নেতাকর্মীর ভেতরেও কোনো নেতাকর্মী হয়তো বিভ্রান্ত হয়ে এমন কোনো কিছু কাজ করেছেন যেই কাজের নৈতিক কোনো সমর্থন আমাদের পক্ষে দেওয়া সম্ভব নয়। এবং যেহেতু আমাদের পক্ষে দেওয়া সম্ভব নয়, সেজন্যই আমরা আমাদের নৈতিক অবস্থান থেকে, দলীয় অবস্থান থেকে আমরা সেই সকল নেতাকর্মীর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করেছি। সম্মেলনের পর যশোর জেলা বিএনপির সভাপতি ও সাংগঠনিক সম্পাদক পদে নেতা নির্বাচনের জন্য শুরু হয় ভোট গ্রহণ। সাধারণ সম্পাদক পদে কোনো প্রতিদ্বন্দ্বী না থাকায় বিজয়ী হন দেলোয়ার হোসেন খোকন। রাহিম সারোয়ার, যমুনা নিউজ। ঈদ আনন্দের মতো ভোট উৎসব উদযাপন করতে চায় কমিশন, আর এই মন্তব্য করেছেন সিসি এম নাসিরউদ্দিন। কক্সবাজারের কুতুবদিয়ায় এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। সিসি বলেন, দেশবাসীকে সাথে নিয়ে ভোটাধিকার প্রতিষ্ঠায় আন্দোলন গড়ে তুলতে চায় কমিশন। নিজ জমির মতো ভোট কেন্দ্র পাহারা দিতে হবে। সুষ্ঠু এবং সুন্দর ভোটের লক্ষ্যে প্রয়োজনে সবাইকে নামতে হবে এই পাহারায়। নির্বাচন কমিশন আরও কারো হুকুমে নয়, আইন অনুযায়ী চলে, এমনটাও মন্তব্য করেন তিনি। শুধু ভোট দেওয়ার অধিকার নয়, ভোটের অধিকার প্রতিষ্ঠার আন্দোলন। আপনি নিজের জমিটা যেমন পাহারা দেন, নিজের ভোটটাও পাহারা দিবেন। কেন্দ্রে দরকার হলে সবাইকে পাহারা দিতে হবে।
নতুন রাজনৈতিক দলে যুক্ত হচ্ছেন সশস্ত্র বাহিনীর অবসরপ্রাপ্ত অন্তত 1000 সদস্য। যমুনা নিউজকে জানিয়েছে জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সার্জিস আলম। নতুন বাংলাদেশ বিনির্মাণে সশস্ত্র বাহিনীর অবসরপ্রাপ্ত সদস্যবৃন্দের সাথে এই নিয়ে মতবিনিময়ে আয়োজন করা হয়েছে বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে, যেখানে যোগ দিচ্ছেন নাগরিক কমিটির নেতারা। সার্জিস আলম আরও জানান, নতুন দলের শীর্ষ 4টি পদ নিয়ে এরই মধ্যে সমঝোতা হয়েছে, আরও 2টি পদের বিষয়ে প্রস্তাব এসেছে, তবে এখনও সিদ্ধান্ত চূড়ান্ত হয়নি বলে জানান তিনি। সার্জিস আলম বলেন, নতুন দলে একক কোনো নেতৃত্ব থাকছে না, যে কোনো বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হবে ভোটাভুটির মাধ্যমে। অবসরপ্রাপ্ত সামরিক বাহিনীর সদস্যরা যারা আমাদের সাথে রাজনীতিতে যুক্ত হচ্ছে তাদের একটা উইং, চীন মৈত্রীতে 6:30 প্রায় 1000 জন তারা আমাদের সাথে জয়েন করবে। এই জন্য তারা একটা মতবিনিময় সভার আয়োজন করছে। তারা আমাদের এই অভ্যুত্থানকে, আমাদের স্পিরিটকে লালন করেন, অভ্যুত্থানকে সমর্থন করছেন। তো ওই জায়গা থেকে নাগরিক কমিটিকে আহ্বান করছেন একটা মতবিনিময় সভা একসাথে করতে চান। আমরা অবশ্যই সাড়া দিছি, বাট তারা ওই যে নতুন একটা চেঞ্জ, পরিবর্তন এটা একটা চায়। ওই যে বাইনারি 2 দলের পলিটিক্স থেকে তারা একটু বের হয়ে নতুন কিছু ভাবতে চায়। দুর্নীতি, দুঃশাসন করে কেউ ক্ষমতায় টিকে থাকতে পারে না। কুলুষিত রাজনীতিবিদরাও পালাতে বাধ্য হন, এমন মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। বলেন, রংপুরে আবু সাইদের মতো বুক পেতে মৃত্যুকে বরণ করাও সম্মানের এবং গৌরবের। আর এমন রাজনীতি চায় জামায়াতে ইসলামী, যেই রাজনীতি দেশের জন্য কল্যাণের। লক্ষ্মীপুর এবং চাঁদপুরে জামায়াতে ইসলামীর সমাবেশে সব কথা জানান তিনি। শনিবার সকালে লক্ষ্মীপুরের আদর্শ সামাদ সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে জেলা জামায়াতের জনসভা। দীর্ঘ 28 বছর পর দলের কোনো আমির লক্ষ্মীপুরের সমাবেশে যোগ দিলেন, তাই সকাল থেকেই নেতাকর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ উদ্দীপনা। প্রধান অতিথির বক্তব্যে জামায়াত আমির বলেন, অতীতে সোনার বাংলা কায়েমের নামে শোষণ করা হয়েছে। এমন রাজনীতি করা যাবে না যাতে ফেসিবাদের মতো দেশ ছেড়ে পালাতে হয়। ডাক্তার শফিকুর রহমান বলেন, দুঃশাসন থেকে জাতি এখন মুক্তি চায়, তাই জুলাই বিপ্লবের চেতনা ধারণ করে এগিয়ে যেতে হবে। কোনো যুগেই যুবকরা কখনো দুর্নীতি এবং দুঃশাসনকে সমর্থন করে না, বরঞ্চ তার বিরুদ্ধে গর্জে উঠে, প্রতিবাদ করে, প্রতিরোধ করে, যুদ্ধ করে বিজয়ী হয়, হয় শহীদ হয়, না হয় গাজী হয়, মাঝখানে আর কিছু থাকে না। আগামীতে প্রতিটি আসনে জামায়াতের প্রার্থীদের বিজয়ী করতে এখন থেকে মাঠে কাজ করার জন্য নেতাকর্মীদের নির্দেশ দেন এই জামায়াত নেতা। পরে ঢাকায় ফেরার পথে বিকেলে চাঁদপুরের হাজীগঞ্জ চৌরাস্তা মোড়ে এক পথসভায় যোগ দেন তিনি। সংস্কার শেষে জাতীয় নির্বাচন দেয়ার আহ্বান তার। একটা আঘাতে 5 তারিখ একটা গোষ্ঠী খান খান হয়ে ভেঙে পড়েছে। এরকম অপরাধ যারাই করবে 5ই আগস্ট তাদেরকে জানিয়ে দিচ্ছে, 5ই আগস্ট প্রত্যেক বছর কমপক্ষে একবার আসে। 5 আগস্টের রাস্তা যারা চিনে ফেলেছে, এই জাতিকে কেউ আর দুঃশাসন আর দুর্নীতি দিয়ে বাঁচতে পারবে না। স্থানীয় সরকার ব্যবস্থা আরও শক্তিশালী করার তাগিদ দেন ডাক্তার শফিকুর রহমান। আল আমিনা কহন, যমুনা নিউজ। 2 জেলায় সংঘর্ষ এবং ধাওয়া পাল্টা ধাওয়ায় অর্ধশতাধিক মানুষ আহত এবং 1 জন নিহত হয়েছেন। এর মধ্যে সুনামগঞ্জের শান্তিগঞ্জে তুচ্ছ ঘটনার জেরে পূর্ব ঘোষণা দিয়ে সংঘর্ষে জড়ায় দুপক্ষ। এতে আহত হয় 50 জনের বেশি মানুষ। এদিকে জমি জমা নিয়ে বিরোধের জেরে সংঘাতে রাজশাহীতে প্রাণ গেছে এক নারীর। সুনামগঞ্জ শান্তিগঞ্জের ঠাকুরভোগ গ্রামবাসীর শনিবার সকালটাই শুরু হয় সংঘর্ষের মধ্য দিয়ে। হাতের কাছে যে যেটা পেয়েছে তা নিয়েই মারামারিতে জড়ায়। দেশীয় অস্ত্র, লাঠিসোঁটা নিয়ে 2 ঘন্টার মতো চলে সংঘর্ষ। স্থানীয়রা জানায়, পূর্ব ঘোষণা দিয়ে 6 হালের মাঠে এভাবে বিরোধে জড়ায় দুপক্ষ। এলাকাবাসী জানায়, ইউনিয়ন বিএনপি সভাপতি নূর মিয়ার সাথে আধিপত্য নিয়ে বিরোধ চলছিল ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি সুফি মিয়ার। শুক্রবার ফসলের আবাদের জন্য বৃষ্টির প্রার্থনায় শিরনি বিতরণ করা হয়। সেখানে কথা কাটাকাটি হয় দুপক্ষের সমর্থকদের মধ্যে। তারই জেরে পূর্ব ঘোষণা দিয়ে শনিবার সংঘর্ষে জড়ায় তারা। দেশীয় অস্ত্র নিয়ে চলে ধাওয়া পাল্টা ধাওয়া। আওয়ামী লীগ বুটো যাইতো, মানুষকে পেশা করছে, আর আমরা বান্ড কেনা করছিলাম বুটো যাইও না, আমরা দলে নিষেধ করছে। ওটা দেখি তাদের লোক আমরা ঝামেলা গতকালকে সিন্নি হয়েছে, আমরা পঞ্চায়েতে সিন্নি করি, ও সিন্নি তার আগে নিষেধ দিছে, ও নিষেধ থেকে আজকে মাইছে সকালে। বাড়িঘর ভাঙছে, মারছে, ধরছে, এমন কোনো গড় রয়েছে না ভাঙ্গার বাকি।
খবর পেয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। সংঘর্ষে দুপক্ষের অর্ধশতাধিক মানুষ আহত হয়েছে। তাদের সদর ও দিরাই হাসপাতালে ভর্তি করা হয়েছে। বৃষ্টির জন্য একটা মাহফিলের আয়োজন ছিল, ওইখানে সিন্নি বিতরণকে কেন্দ্র করে দুইটা গ্রামের মধ্যে ওই মারামারিটা হয়েছে। এখন পরিস্থিতি শান্ত আছে। এদিকে রাজশাহীর দুর্গাপুরে জমি জমা নিয়ে বিরোধের জেরে দুপক্ষের সংঘর্ষে ফেরদৌসী আরা নামের এক নারী নিহত হয়েছে। এলাকাবাসী জানায়, দীর্ঘদিন ধরে মামুন ও তার ওয়ারিসদের সাথে রিয়াজুলের পরিবারের বিরোধ চলছে। সকালে মামুনের লোকজন রিয়াজুলের জমি দখল করতে গেলে বাধে সংঘর্ষ, আহত হয় অন্তত 10 জন। জমি জমাকে কেন্দ্র করে উভয় পক্ষের মধ্যে মারামারি এক পর্যায়ে আপনার একজন মহিলা মারা গেছে, বৃদ্ধ। দুই পক্ষেরই আহত হয়েছে অনেকে। স্থানীয়রা আরও জানায়, মামুন বিএনপি ও রিয়াজুল আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত। হুমায়ুন রশিদ, যমুনা নিউজ। আইএমএফ এর অনেক চাপ সত্ত্বেও গেল 6 মাসে বিদ্যুতের দাম বাড়ায়নি সরকার, এমন মন্তব্য বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা ফজলুল কবির খানের। সকালে উত্তরায় বিজিএমইএ ভবনে এক কর্মশালায় এ কথা বলেন তিনি। বলেন, ব্যাপক দুর্নীতি হয়েছে বিদ্যুৎ খাতে, প্রায় 42,000 কোটি টাকা ভর্তুকি রয়েছে, জানান সেই তথ্য। এ সময় বিদ্যুতের অপচয় কমাতে এসির তাপমাত্রা 25 ডিগ্রি সেলসিয়াসের নিচে রাখার পরামর্শ দেন উপদেষ্টা। দরজায় কড়া নাড়ছে রমজান, তারপরই গ্রীষ্মের প্রকট উত্তাপ ছড়াবে, বিদ্যুতের চাহিদা বাড়বে বহুগুণ। এই পরিস্থিতিতে সরকারের প্রস্তুতি কেমন? সকালে উত্তরার বিজিএমইএ ভবনে এক কর্মশালায় বিদ্যুৎ খাতের নানা দিক নিয়ে কথা বলেন উপদেষ্টা। কর্মশালার মূল লক্ষ্য ছিল শিল্প কারখানার ছাদে সৌর বিদ্যুৎ ব্যবহারে উৎসাহিত করা। যৌথভাবে এই আয়োজন করে ইডকল ও বিজিএমইএ। কর্মশালায় ইডকলের কড়া সমালোচনা করেন উপদেষ্টা। বলেন, পথ হারিয়ে ফেলেছে প্রতিষ্ঠানটি। ইডকল একটা আনএম্বিশিয়াস অর্গানাইজেশনে পরিণত হয়েছে। আজকে যে লক্ষ্যমাত্রা 300 মেগাওয়াট, আজকাল পৃথিবীতে কোথাও 100 মেগাওয়াটের লক্ষ্যমাত্রা নির্ধারিত হয় না। আজকাল সব জায়গাতে এটা লক্ষ্যমাত্রা নির্ধারিত হয় হাজার হাজার মেগাওয়াটে। এই ধরনের প্রতিষ্ঠান নিয়ে তো চলবে না, এই ধরনের প্রতিষ্ঠান তো কার্যকর না। আওয়ামী লীগ সরকারের আমলের ব্যাপক দুর্নীতির প্রভাব পড়েছে দেশের বিদ্যুৎ খাতে, অথচ এই ভর্তুকি এড়ানো গেলে বিপুল পরিমাণ অর্থ অন্য খাতে ব্যয় করা যেত। ব্যাপক দুর্নীতি হয়েছে বিদ্যুতের খাতে এবং আমরা ট্যারিফগুলো রিনেগোশিয়েট করতেছি। এরপরও এই যে 6 মাস হয়ে গেল আমরা বিদ্যুতের দাম বাড়াই নাই। আমরা আইএমএফ এর প্রচণ্ড চাপ সত্ত্বেও তবু সবাই বলেন যে আগেই ভালো ছিল, 2 মাস পর পর বিদ্যুতের দাম বাড়ানো সেটাই ভালো ছিল। তবে এবার গরমে লোডশেডিং অসহনীয় পর্যায়ে পৌঁছাতে পারে বলে ধারণা ক্যাবের জ্বালানি উপদেষ্টা অধ্যাপক শামসুল আলমের। সকালে এক সংবাদ সম্মেলনে এই শঙ্কার কথা জানান তিনি। আজকের এই যে 3 মাস 6 মাসে সরকারের কাছে বিদ্যুতের দাম বাড়ানো, আমদানি বাজারকে এরকম অস্থিতিশীল, রপ্তানি বাজারকে অস্থিতিশীল করে ফেলা, এই সব ব্যাপারগুলো এবং 30 টাকা থেকে 75 টাকা শুধু শিল্পকে নিয়ে যাওয়া, এই সব বিষয়গুলো আমার সব অশনি সংকেত মনে হচ্ছে। বিইআরসির সমালোচনা করে অন্য বক্তারা বলেন, সরকার পরিবর্তন হলেও এই কমিশনের গুণগত কোনো পরিবর্তন হয়নি। বিগত সরকারের আমলে তাজনুর ইসলাম, যমুনা নিউজ, ঢাকা। পরিবর্তিত প্রেক্ষাপটে বাসযোগ্য দেশ করতে সবাইকে আরও আন্তরিক হতে হবে আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেন, দীর্ঘদিন ধরে রাজনৈতিক দলগুলোর ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াইয়ের চূড়ান্ত পর্যায়ে ছিল জুলাই আগস্টের আন্দোলন, আর এই অর্জন রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। সকালে জাতীয় প্রেস ক্লাবে প্রয়াত সাংবাদিক মাহফুজুল্লাহর মরণোত্তর 21 পদক প্রাপ্তি উপলক্ষে আলোচনা সভা। সে তার চিন্তা চেতনা যা কিছু উপলব্ধি করেছে সেটা লিখে গেছে। সবাই দেশের রাজনৈতিক ও নানা প্রেক্ষাপটে সাংবাদিক মাহফুজুল্লাহর বর্ণাঢ্য অবদান তুলে ধরেন বক্তারা। উঠে আসে নির্ভীক এই দেশপ্রেমিকের নানা গল্প। মাহফুজুল্লাহ ভাইদের মতো হিরো খুব কম, প্রচুর তারা স্কলাস্টিসিজমে তারা স্পেন্ড করেছেন এবং ওনাদের লেখা সারা জীবন আমাদেরকে পথ নির্দেশনা করে। গণতন্ত্রের জন্য, লড়াইয়ের জন্য যদি কাউকে যদি পদক দিতে হয় মাহফুজুল্লাহকে দিতে হয়, তখন কেউ যেত না টেলিভিশনে। তখন মাহফুজুল্লাহ একা ইনিংস খেলেছে। জুলাই আগস্টের আগে যে ফাউন্ডেশন এই আন্দোলনকে যে কনভেনেট করে এখানে আনার পেছনে
যে জনমত সৃষ্টি করে বাংলাদেশের মানুষের মধ্যে যে স্বৈরাচার বিরোধী ক্ষোভ, বিরোধিতা এবং স্বৈরাচার পতনের জন্য যে জিনিসগুলো পুঞ্জীভূত হয়েছে বিগত বছরগুলোতে, সেখানে মাহফুজুল্লাহ ভাইয়ের বিরাট অবদান। অনুষ্ঠানে বিএনপির মহাসচিব বলেন, বিগত বছরগুলোতে রাজনৈতিক স্বার্থে ইতিহাস বিকৃতি করা হয়েছে। আজকে একটা আশার আলো সবাই আমরা দেখতে পাচ্ছি যে আবার নতুন করে বাংলাদেশকে আমরা গড়ে তুলব। সবাই কথাটা বলছি, এটাতে সবারই মনে হয় আরো অনেক বেশি আন্তরিক হওয়া প্রয়োজন এবং সত্যিকার অর্থেই আমরা যেন সবাই ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য দেশ তৈরি করার জন্য সবাই যেন কাজ করতে পারে। সাংবাদিক হিসাবে মাহফুজুল্লাহর শুধু লেখনী দিয়ে নয়, সক্রিয় অংশগ্রহণ ছিল সবখানে, জানান বিএনপির মহাসচিব। আমাকে সামনে পথ দেখাতো যে এই কাবাকে বলেন, এইভাবে কাজ করেন, এটা করেন, এই জিনিসগুলো আমি আর পাওয়ার আমার লোক নেই। রাজীব আহমেদ, যমুনা নিউজ, ঢাকা। ঢাকা, রাজশাহী, ময়মনসিংহ এবং খুলনা বিভাগের দু এক জায়গায় বৃষ্টি হয়েছে। এছাড়া দেশের অন্যত্র আংশিক মেঘলা আকাশ সহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। আবহাওয়া অধিদপ্তর ঢাকায় 24 ঘন্টার মধ্যে বৃষ্টির আভাস দিয়েছিল আগেই, আর সেই আভাসই সত্যি হলো। দুপুর 1:30টার দিকে রাজধানীর যাত্রাবাড়ি এলাকায় বৃষ্টি নেমেছে, তারপর ধীরে ধীরে রাজধানীর বিভিন্ন এলাকায় বৃষ্টি নামতে শুরু করে। দুপুর থেকে টিপটিপ বৃষ্টির পর সন্ধ্যার দিকে মুষলধারায় বর্ষণ শুরু হয়েছে। অমর একুশে বইমেলায় আজ 22তম দিন। বিকেলে বৃষ্টির কারণে মেলায় দুর্ভোগে পড়েন পাঠক আর দর্শনার্থীরা। আরো খবর জানবো এই প্রসঙ্গে আমাদের সহকর্মী শওকত মঞ্জুর শান্তর কাছ থেকে। শান্ত, যেমনটা বলছিলাম, বইমেলার শেষ দিকে চলে এসেছে, প্রায় 22তম দিন আমরা জানালাম কিছুক্ষণ আগে দর্শকদের। তার উপর আজকে বৃষ্টি নামলো। বিক্রেতা এবং মেলায় আগত যারা আছেন তারা কি বলছেন? বৃষ্টির যেই প্রকোপ সেটি বিকাল থেকেই শুরু হয়েছে এবং প্রায় ঘন্টা দেড়েক ধরে কিন্তু বইমেলায় স্থবিরতা, এখনো কিন্তু গুড়ি গুড়ি বৃষ্টি চলছে। আমরা এই মেলার যেখানে বৃষ্টিটা দেখছিলাম, যেই সময়টাতে বৃষ্টি এসেছে সেই সময় কিন্তু মেলায় একদম ভরপুর মানুষজন ছিলেন। ক্রেতা দর্শনার্থীতে পুরো মুখর ছিল মেলা প্রাঙ্গণ। বেচা বিক্রির কথাও কিন্তু প্রকাশকরা বলছিলেন যে যেই সময়টিতে আসলে তাদের বিক্রির মূল যেই হারটা বাড়তে থাকে সেই সময়টিতেই বৃষ্টি হানা দিয়েছে এবং এর পরবর্তীতেই বেশ কিছু স্টল সাথে সাথে বন্ধ হওয়া শুরু হয় এবং দর্শনার্থী যারা ছিলেন, যেহেতু অনেকেরই পূর্ব প্রস্তুতি ছিল না, বৃষ্টিতে অনেকেই ভিজে গিয়েছেন, অনেকেই সাথে সাথে মেলা প্রাঙ্গণ ছেড়ে গিয়েছেন, কেউ বিভিন্ন স্টলে আশ্রয় নিয়েছেন বা খাবারের দোকানগুলোর শেডে আশ্রয় নেওয়ার চেষ্টা করেছেন এবং বলতে হবে যে প্রায় 1.5 ঘন্টা মেলা একদম শুনশান নীরবতা ছিল এবং ঝুম বৃষ্টিতে অনেকের বই ভিজে গিয়েছে বলে অভিযোগ পেয়েছি। একই সাথে দর্শনার্থী যারা আছেন তারাও বলছিলেন যে মেলায় আসলে সাধারণ মানুষের যে মাথা গোঁজার ঠাঁই এমন কোনো স্পট না থাকার কারণে অনেকেই ভোগান্তিতে পড়েছেন। তো সব মিলিয়ে বলতে হবে প্রকাশকরা তাদের অসুবিধার কথা জানাচ্ছিলেন যে একে তো মেলা একদম শেষ সপ্তাহে এসে গড়িয়েছে, বিদায় ঘন্টা বাজতে শুরু করেছে, এই সময়ে তাদের প্রত্যেকটি মুহূর্তে গুরুত্বপূর্ণ এবং মেলার যে একটা হাট, সেই হাটটা ভেঙে যাওয়ার যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়ার কারণে তারা কিন্তু তাদের যে আর্থিক ক্ষতি, বিক্রির ক্ষতি, সেই ক্ষতির কথাগুলো জানাচ্ছিলেন এবং পাঠকরাও বলছিলেন যে আসলে শেষ সময় যারা প্রস্তুতি নিয়ে আসেন, একটু সময় নিয়ে আসেন কেনাকাটার জন্য, বইগুলো তালিকা খুঁজে খুঁজে তাদের বিভিন্ন স্টল থেকে বই সংগ্রহ করতে হয়, সেই সুযোগটি এবার তারা হারিয়েছেন। এই কারণে অনেকেরই মন খারাপ। তবে বৃষ্টি বিলাসীও অনেকে ছিলেন, অনেকে বৃষ্টিতে আনন্দের সাথে ভিজেছেন, কিন্তু বইমেলার যে মূল প্রতিপাদ্য বা বইমেলার যাদের যে মূল লক্ষ্য, প্রকাশকরা বলছেন যে আগামী কয়েকটি দিন যাতে তাদের এই ক্ষতিটা পুষে যায়, এই প্রত্যাশা তারা করেছেন। কলি, চমৎকার, ধন্যবাদ আপনাকে শান্ত। জিপিএইচ কোয়ান্টাম B600TR বাংলাদেশের উচ্চ শক্তি সম্পন্ন একমাত্র রড। সকালে বইমেলায় ছিল শিশু প্রহর। নতুন বইয়ের সান্নিধ্যে উচ্ছ্বসিত হয়ে ওঠে খুদে পড়ুয়ারা। মেতে উঠে শিশুদের জন্য আয়োজিত খেলার প্রাঙ্গণেও পাপেট শোর দর্শকের ভূমিকাতেও ছিল তাদের সর্বোপস্থিতি, কিন্তু বই বিক্রির সংখ্যা কমে এসেছে এমন অভিযোগ অনেকের। বইমেলার শনিবারের সকালটা থাকে শিশু কিশোরদের দখলে। ঘড়ির কাঁটা ঘুরতেই শিশু চত্বরে পারে খুদে পাঠকদের আনাগোনা।
ছোট্ট পরিসরে শিশুদের জন্য ছিল বুদ্ধিবৃত্তিক এবং গল্পের ঝুরির আয়োজন। নতুন বইয়ের মন মাতানো গন্ধ আর রঙের পাতায় কিছুক্ষণের জন্য হারিয়ে যায় খুদে পাঠকরা। কেউ হতে চান নভোচারী, কেউ বা লেখক, আবার কেউ চায় রূপকথার রাজ্যে ঘুরতে। বই পড়তে আমার খুব ভালো লাগে, তো এখানে এসে বই দেখতেও খুব ভালো লাগে। যখন আমি লেজার টাইম পাই তখন আমি বই পড়ার চেষ্টা করি যাতে আমার নলেজ লেভেলটা একটু গেইন করতে পারি। তো রহস্যময় বইগুলো পড়তে অনেক ভালো লাগে, প্লাস রূপকথার বই অনেক পছন্দ করি। নবীজির বই, রূপকথার গল্প এগুলা পড়তে ভালো লাগে। ভবিষ্যৎ প্রজন্ম যারা আছে তাদেরকে আমাদের ভাষা, আমাদের সংস্কৃতি সম্পর্কে জানা দরকার। আসলে তারা হচ্ছে আগের প্রজন্ম কি ফলো করে আসছে, তো এই জন্য ওকে নিয়ে আসা। ছুটির দিন হলেও ছিল না আশানুরূপ বিক্রি। অনেকের আক্ষেপ, পাঠকের তুলনায় দর্শনার্থীদের ভিড় বেশি, যার আশাব্যঞ্জক উত্তর নেই বেশিরভাগ লেখকের কাছে। যথেষ্ট পরিমাণে উপস্থিতি রয়েছে, মানুষ আসতেছে, বই কিনছে, শিশুরা পড়তেছে, এগুলো আমাদেরকে ব্যাপারগুলো ভালো লাগতেছে। সিসিমপুর থাকলে এবার অনেক বিক্রি হইতো, কিন্তু অন্য বছর সিসিমপুর থাকার কারণে যে বিক্রি হয় তার থেকে অর্ধেক এবার। বইমেলার মাধ্যমে হোক দেশপ্রেমের গাঁথনি, প্রজন্ম থেকে প্রজন্মে ছড়িয়ে পড়ুক ভাষা এবং মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস, প্রত্যাশা অভিভাবক ও পাঠকদের। লাভলি বিথি, যমুনা নিউজ, ঢাকা। চাকরি স্থায়ীকরণের দাবিতে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে সড়কে অবস্থানরত আউটসোর্সিং কর্মীদের উপর জলকামান ব্যবহার এবং সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেছে পুলিশ। বিকেল ৩টায় প্রেস ক্লাবের সামনে এই ঘটনা ঘটে। ২ ঘন্টার বেশি সময় ধরে সড়ক অবরোধ করে রাখে আউটসোর্সিং কর্মীরা। এতে সচিবালয় এবং আশেপাশের এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়। পরে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা অবরোধকারীদের বারবার সড়ক থেকে সরে যাওয়ার জন্য অনুরোধ করে, কিন্তু তাতে কেউ কর্ণপাত না করে পরে জলকামান এবং সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে তাদেরকে ছত্রভঙ্গ করে দেওয়া হয়। এতে 4 জন আহত হন। কোনোভাবে রাস্তা ছাড়বে না, এরপরে আমরা ওয়ার্নিং দিয়েছি, 10 মিনিটের সময় দিয়েছি, এরপরেও রাস্তা ছাড়ে নাই। তখন আমরা বাধ্য হয়ে আমাদের ওয়াটার কামান যেটা আছে, জল কামান বলে, এই জল কামানের পানি আমরা প্রথমে দিয়েছি, দিয়ে আমরা সাউন্ড গ্রেনেড দিয়ে তাদেরকে ডিসপাস করেছি। এই হচ্ছে এখন পর্যন্ত অবস্থা। উত্তরবঙ্গগামী বাসের ডাকাতি এবং নারী শ্লীলতাহানির ঘটনায় জড়িত 3 জনকে গ্রেফতার করেছে টাঙ্গাইল জেলা পুলিশ। প্রেস ব্রিফিংয়ের পুলিশ সুপার জানায়, সাভারের গেন্ডা এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। আন্তজেলা ডাকাতের 3 সদস্যকে। বাকি আসামিদের ধরতে অভিযান চালাচ্ছে পুলিশ। আর এই ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগে মির্জাপুর থানার এক এএসআইকে ক্লোজ করা হয়েছে। ঢাকা রাজশাহী রুটে চলন্ত বাসে ডাকাতি ও 2 নারীর শ্লীলতাহানির ঘটনায় তোলপাড় সারা দেশ। এরই মধ্যে এ ঘটনায় জড়িত 3 জনকে গ্রেফতার করেছে পুলিশ। সকালে টাঙ্গাইলে এক প্রেস ব্রিফিংয়ে পুলিশ সুপার জানান, গতকাল মির্জাপুর থানায় এক ভুক্তভোগীর মামলার পর থেকেই চলছিল অভিযান। তথ্য প্রযুক্তির সহায়তায় গতকাল বিকেলে সাভারের গেন্ডা থেকে গ্রেফতার করা হয় ডাকাত দলের সদস্য শহীদুল ইসলাম, সবুজ এবং শরীফকে। এ সময় তাদের কাছ থেকে চাকু, মোবাইল ও নগদ টাকা জব্দ করা হয়। তথ্য প্রযুক্তি সহ আমাদের বিভিন্ন নিজস্ব যে ইনফরমেশনগুলো আছে, গোয়েন্দা যে কিছু ইনফর্মার আছে, তাদেরকে অ্যাক্টিভেট করি এবং এই মোবাইলগুলো, লুণ্ঠনকৃত মোবাইল এবং অন্যান্য যে সমস্ত টাকা বা যে সমস্ত স্বর্ণ, এগুলো নিয়েও কিন্তু কাজ চলছে এবং এইগুলোর ইনফরমেশনগুলো নিয়েই কিন্তু আমাদের সেই সক্রিয় যে মহাসড়ক বাস ডাকাতির যে গ্যাংকে আমরা ধরতে সক্ষম হয়েছি। ব্রিফিংয়ে পুলিশ সুপার জানান, সেদিন বাসে কোনো ধর্ষণের ঘটনা ঘটেনি। যাত্রীদের টাকা পয়সা, স্বর্ণালংকার লুটপাটের পাশাপাশি নারীদের শ্লীলতাহানি করা হয়। এই ঘটনায় জড়িত বাকি আসামিদেরও ধরতে অভিযান চলছে বলে জানান তিনি। স্বর্ণ লুণ্ঠিত হয়েছে নারীদের কাছ থেকে, স্বর্ণ এবং রূপা। এই লুণ্ঠন করার সময়ে এই দুষ্কৃতকারী এই ডাকাত দলের, আপনারা বুঝেন যে নাকে নাকফুল অথবা কানের দুল, এইগুলো যখন নিচ্ছিল তখন হয়তো তাদের সাথে হয়তো টাচে গিয়েছে এবং একটা পর্যায়ে হয়তো তাদের সাথে গিয়ে এই কাজগুলো করতে হয়েছে, সেটুকু আমরা জানতে পেরেছি প্রাথমিকভাবে। তো প্রাথমিকভাবে কোনো ধর্ষণের ঘটনা ঘটেনি, এরূপটি আমরা জানতে পেরেছি। গত 17 ফেব্রুয়ারি রাজধানীর গাবতলী থেকে রাজশাহীর উদ্দেশ্যে ছেড়ে যাওয়া ইউনিক রোড রয়্যালস পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণে নেয় ডাকাত দল। লুটপাটের পাশাপাশি 2 নারী যাত্রীর শ্লীলতাহানির অভিযোগ ওঠে ডাকাতদের বিরুদ্ধে। জারিন অর্নি, যমুনা নিউজ। যশোরে দেশের পরিবর্তিত পরিস্থিতিতে মানবাধিকার এবং পরিবেশের উপর গুরুত্ব সহ আইন প্রয়োগের বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। দুপুরে শহরের পিটিআই মিলনায়তনে এই কর্মশালার আয়োজন করে জেলা প্রশাসন। এতে প্রধান অতিথি অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান বলেন, বিচার এবং পুলিশ বিভাগের সিন্ডিকেট ভেঙে দেওয়া হয়েছে, আর এর ফলে আগামীর বাংলাদেশ হবে সুশাসন এবং ন্যায় বিচার ভিত্তিক।
কর্মশালার বিশেষ অতিথি প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার মামলা নিয়ে দীর্ঘসূত্রতা দূর করার পাশাপাশি কোনো নিরীহ মানুষ যাতে হয়রানির শিকার না হয় সে বিষয়ে সংশ্লিষ্টদের সজাগ থাকার আহ্বান জানান স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনির সভাপতিত্বে কর্মশালায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। এদিকে ঝিনাইদহের শৈলকুপায় ট্রিপল মার্ডার নিষিদ্ধ ঘোষিত সংগঠন চরমপন্থীদের দল কিনা জড়িত কিনা সে বিষয়ে তদন্ত চলছে বলে জানিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি। আমরা সিন্ডিকেট ভাঙার চেষ্টা করেছি। বিচার বিভাগে একটা সিন্ডিকেট ছিল, পুলিশের সিন্ডিকেট ছিল। আমরা সমস্ত সিন্ডিকেট ভেঙে এই বাংলাদেশকে একটি সভ্য, স্বাধীন, যুগোপযোগী, আধুনিক বাংলাদেশ গড়ে তোলার প্রত্যয় নিয়ে এগিয়ে যাচ্ছি। এইরকম একটা অভ্যুত্থান পরবর্তী রাষ্ট্র ব্যবস্থায় এই হত্যা মামলা অন্য হত্যা মামলার মতো নয়। এখনকার সমস্যাগুলোকে অতীতের প্রেসিডেন্স বা নজির দিয়ে যদি বিবেচনা করে সেভাবে মোকাবেলার চেষ্টা করা হয়, এটা সঠিকভাবে মোকাবেলা করা যাবে না। চট্টগ্রামে বোয়ালখালীতে একটি গার্মেন্টস কারখানায় আগুনের ঘটনা ঘটেছে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে বিকেলে হঠাৎ করে অ্যাভেলিন নামের ওই কারখানায় উপরতলায় আগুন জ্বলে ওঠে। মুহূর্তে সেই আগুন ছড়িয়ে পড়ে বিভিন্ন কক্ষে, আশেপাশে আতঙ্ক তৈরি হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের 6টি ইউনিটের 1.5 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে, তবে এখনও হতাহতের খবর পাওয়া যায়নি। নিশ্চিত হওয়া যায়নি অগ্নিকাণ্ডের কারণ এবং ক্ষয়ক্ষতি নিয়েও। রাজধানীর করাইল বস্তির অগ্নিকাণ্ডে নিঃস্ব বহু পরিবার। মধ্যরাতে লাগা আগুনে পুড়ে ছাই হয়েছে বস্তির প্রায় 100 ঘরবাড়ি। এর আগে খিলগাঁও তালতলা এলাকায় একটি গাড়ির ওয়ার্কশপে হয় অগ্নিকাণ্ড। ছাই হয়ে গেছে পুরো গ্যারেজ, আর সেখানে কাজ করতে দেয়া 100 গাড়িও পুড়ে গেছে। দুঃখিত দর্শক, 10টি গাড়ি পুড়ে গেছে। দুই আগুনের প্রাথমিক কারণ এখনো জানা যায়নি। ফায়ার সার্ভিস বলছে তদন্ত কমিটি কাজ করছে। বিস্তারিত রাব্বি সিদ্দিকের রিপোর্টে। দিবাগত রাত 1টার দিকে করাইল টিএনটির পশ্চিম অংশের বস্তিতে আগুন লাগে। মুহূর্তেই ছড়িয়ে পড়ে চারপাশে। ফায়ার সার্ভিসের 10টি ইউনিট 1 ঘন্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আনে আগুন। ঘুমিয়ে থাকা বস্তিবাসী কোনো রকমে প্রাণ নিয়ে বের হয়ে আসে, তবে ঘণ্টাখানেক জ্বলতে থাকা আগুনে অনেকের ঘর বাড়ি পুড়ে শেষ। আমরা লাইনে অসহায় কেউ নাই, আমরা ছেলেও না, সন্তানও নাই, কিছুই নাই। কবরস্থানে কাম করে আমরা অনেক বাজার চলমু, ঘর বাড়ি সব শেষ হয়ে গেছে, নিজের জীবনটা বাইরে পারি না। আগুন লাগার কারণ জানতে তদন্ত করছে ফায়ার সার্ভিস। বস্তিবাসী বলছে সিলিন্ডার লাইনের লিকেজ থেকে ঘটতে পারে এই ঘটনা। এদিকে সবাই যখন আগুন নেভাতে ব্যস্ত, তখন কারো কারো দোকান ভেঙে লুট করা হয়েছে মালামাল। বস্তিবাসীর অভিযোগ, লুট হয়েছে ঘরের মালপত্র। বাসার সামলাম না দোকান সামলাম, বুঝলেন না কি কইছি কথাটা? আপনার ঘরও গেল, আপনার দোকানও গেল, সব গেছে ভাই, সব নিঃস্ব হয়ে গেছে একবার। দেন সব শেষ, কিচ্ছু একটা সুতো অ্যাভয়েড করতে পারি না। ওদিক দিয়ে আস্তে আস্তে দোকানের ওদিকেও সব লয়ে গেছে, কিচ্ছু নিতে পারি না, কিচ্ছু সরাইতেও পারি না। এর আগে খিলগাঁওয়ের তালতলায় গাড়ির ওয়ার্কশপে লাগা আগুনে অন্তত 10টি গাড়ি পুড়ে ছাই হয়ে গেছে। ফায়ার সার্ভিসের 9টি ইউনিট 2 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। ততক্ষণে আগুন ছড়িয়ে যায় পাশে থাকা কাঠের সমিলে, পুড়ে যায় বহু কাঠ। সব হারিয়ে ওয়ার্কশপ মালিকরা করছেন আহাজারি। 1 ঘন্টা পরে গাড়ি আসছে ফায়ার সার্ভিস। যদি গাড়িটা নগতাইতো তাহলে এই আগুনটা নিভাই লাইতে পারতো। এরপর একটা বাস্ট হইলো, এই সিলিন্ডার বাস্ট হলো, বাস্ট হওয়ার পরে আগুনটা ছড়াই গেল। সবই চোখের সামনে দাউ দাউ করে পুরে সব ছাই হয়ে গেল। 5,80,000 টাকার সামান কিনে দিছি, কালকে রাত্রে বাস সব শেষ হয়ে গেছে। ওয়ার্কশপে ঠিক করতে দেয়া গাড়িগুলো পুড়ে গেছে। কিভাবে এত বড় দুর্ঘটনা হলো সেই প্রশ্ন সবার মুখে মুখে। রাব্বি সিদ্দিকী, যমুনা নিউজ, ঢাকা। কাল ভারত পাকিস্তান মহারণ। দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে বিকেল 3টায় মুখোমুখি হবে এই দুই চিরপ্রতিদ্বন্দ্বী। সবশেষ 2017 চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে ভারতকে হারিয়ে শিরোপা জিতেছিল পাকিস্তান। বৈশ্বিক আসরে সেটি ভারতের বিপক্ষে তাদের একমাত্র জয়। এদিকে সবশেষ দেখায় 2023 বিশ্বকাপে ঘরের মাঠে পাকিস্তানকে 7 উইকেটে হারায় রোহিত বাহিনী। ভারত পাকিস্তান ম্যাচ মানেই তো ক্রিকেট যুদ্ধ। দুই চিরপ্রতিদ্বন্দ্বীর এই ম্যাচ ঘিরে দর্শকের মাঝেও থাকে বাড়তি উত্তেজনা, উন্মাদনা। ক্রিকেটের মহারণ, ধ্রুপদী কিংবা রোমাঞ্চকর লড়াই, কত বিশেষণে বিশেষায়িত হয় এই দুই দলের খেলা।
ভারত পাকিস্তান দ্বৈরথ বরাবরই যোগায় বাড়তি রসদ, যদিও পরিসংখ্যানের পাতায় সেই লড়াই একেবারেই একপেশে। আইসিসি ইভেন্ট মানেই যেন ভারতের কাছে পাকিস্তানের অসহায়ত্বের চিত্র। পাকিস্তানের জন্য একমাত্র সুখস্মৃতি 2017 সালের চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনাল, যেখানে প্রথমবারের মতো কোনো বৈশ্বিক আসরে ভারতকে হারিয়ে শিরোপা জেতে দলটি। যদিও এরপর মুখোমুখি হওয়া 5 ম্যাচের কোনোটিতেই আর ভারতকে হারাতে পারেনি পাকিস্তান। সবশেষ দেখায় 2023 বিশ্বকাপে আহমেদাবাদে 7 উইকেটের জয় পায় রোহিত শর্মার দল। আরও একবার মুখোমুখি দুই দল, এবার মঞ্চ চ্যাম্পিয়ন্স ট্রফি। দুবাইতে পাকিস্তানকে 6 উইকেটের বড় ব্যবধানে হারিয়ে ইতিমধ্যেই দারুণ শুরু করেছে ম্যান ইন ব্লুরা। এদিকে একই ভেন্যুতে পাকিস্তানের বিপক্ষেও খেলবে রোহিত কোহলিরা। আগের ম্যাচে সেঞ্চুরিয়ান শুভমান গিলের সাথে 5 উইকেট নেওয়া মোহাম্মদ শামি যেমন হতে পারেন পাকিস্তানের জন্য থ্রেট, তেমনি রোহিত শর্মা, বিরাট কোহলি, হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজাদের মতো অভিজ্ঞতা সম্পন্ন এক ঝাঁক তারকা প্রস্তুত পাকিস্তান লড়াইয়ের জন্য। বিপরীতে পাকিস্তানের জন্য ঘরের মাঠে শুরুটা হয়েছে দুঃস্বপ্নের মতো। নিউজিল্যান্ডের কাছে 60 রানে হেরেছে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। তার উপর প্রথম ম্যাচে ফখর জামানের সেঞ্চুরি আরও ব্যাকফুটে ঠেলে দিয়েছে পাকিস্তানকে। ভারতের বিপক্ষে ম্যাচে তাদের একাদশে একটি পরিবর্তন আসছেই। ফখরের ইনজুরিতে স্কোয়াডে ডাক পাওয়া ইমামুল হককে দেখা যেতে পারে এই ম্যাচে। তবে শক্তিশালী ভারতকে হারাতে বাবর, রিজওয়ানদের ব্যাটে যেমন আসতে হবে বড় রান, তেমনি শাহিন আফ্রিদি, নাসিম শাহদের কাছে অগ্নিঝরা বোলিংই প্রত্যাশা থাকবে পাক ভক্তদের। চ্যাম্পিয়ন্স ট্রফির সেই সুখস্মৃতিকে আবারও ফেরাতে পারবে পাকিস্তান, নাকি আবারও মাঠের লড়াইয়ে দেখা মিলবে শুধুই ভারত দাপট অপেক্ষায় কোটি কোটি ভক্ত? হাসান আল মারুফ, যমুনা স্পোর্টস। গাজায় বন্দী ইসরায়েলিদের মুক্তি দিচ্ছে হামাস। এরই মধ্যে 5 জিম্মিকে মুক্তি দেওয়া হয়েছে। ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠনটি জানিয়েছে শনিবারের মধ্যে আরও এক ইসরায়েলি বন্দীকে মুক্তি দেওয়া হবে। এরই মধ্যে গাজায় নুজেইরাতের রেড ক্রসের কাছে হস্তান্তর করা হয়েছে এলিয়া কোহেন, ওমর শেন্টাউভ, ওমর ওয়েসলাট এবং এই নামের 3 জিম্মিকে। দ্রুতই তাদের পাঠানো হবে ইসরায়েলি বাহিনীর কাছে। মুক্তিপ্রাপ্ত জিম্মিদের স্বাগত জানাতে এরই মাঝে তেল আবিবে আনন্দ উদযাপন করতে জড়ো হয়েছেন সাধারণ ইসরায়েলিরা। বিনিময়ে 6 শতাধিক ফিলিস্তিনিকে মুক্তি দেওয়া হবে। ইসরায়েলের বিভিন্ন কারাগারে বন্দী আছেন এসব ফিলিস্তিনি। নেতানিয়াহুর হুমকির 24 ঘন্টা না পেরোতেই পশ্চিম তীরে আবারও অভিযান এবং ধরপাকড় শুরু করেছে আইডিএফ। ইসরায়েলের যাত্রীবাহী বাসে ভয়াবহ বিস্ফোরণের পর পশ্চিম তীরে অভিযানের মাত্রা বাড়ানোর হুমকি দেয় ইসরায়েলের প্রধানমন্ত্রী। এরপর থেকেই অঞ্চলটিতে চালানো হচ্ছে তাণ্ডব। আটকও হয়েছেন অনেকেই। আতঙ্কে এলাকা ছাড়ছেন নিরপরাধ ফিলিস্তিনিরা। সন্ত্রাসবাদ উৎখাতের নামে পশ্চিম তীরে চলছে ইসরায়েলি আগ্রাসন। বাড়ি বাড়ি তল্লাশি চালিয়ে আটক করা হচ্ছে ফিলিস্তিনিদের। বুলডোজার দিয়ে গুড়িয়ে দেওয়া হচ্ছে ঘরবাড়ি। আতঙ্কে আবাসস্থল ছাড়ছেন অনেকে। অভিযান চলাকালে পশ্চিম তীর সফর করেন ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রী। তার দাবি, গাজা উপত্যকার পর পশ্চিম তীরেও আস্তানা গেড়েছে সন্ত্রাসীরা। যে কোনো মূল্যে প্রতিহত করা হবে তাদের অপতৎপরতা। সন্ত্রাসীদের উদ্দেশ্যে ইসরায়েলের বার্তা পরিষ্কার, কোনো ছাড় দেওয়া হবে না। হামাস সহ প্রতিটি সন্ত্রাসী সংগঠনের বিরুদ্ধে এ লড়াই। যারা বোমা হামলা করেছে তাদের চূড়ান্ত পরিণতি দেখব আমরা। বৃহস্পতিবার রাতে ইসরায়েলের বিভিন্ন স্থানে দফায় দফায় যাত্রীবাহী বাসে বিস্ফোরণ হয়। একে সন্ত্রাসী হামলা আখ্যা দেয় তেল আবিব। এর প্রতিশোধ নিতে পশ্চিম তীরে অভিযানের পরিধি বৃদ্ধির ঘোষণা দেন বেনিয়ামিন নেতানিয়াহু। সেনারা অসাধারণ কাজ করেছেন। যেসব এলাকা এবং সড়ক একসময় সন্ত্রাসীদের কবজায় ছিল সেগুলো এখন মুক্ত। হামাসকে নিশ্চিহ্ন করা হচ্ছে। তারই অংশ হিসেবে আমরা পশ্চিম তীরে অভিযানের পরিধি বাড়িয়েছি। যুদ্ধবিরতির পর থেকেই পশ্চিম তীরে অভিযানের পরিধি বাড়ায় ইসরায়েল। নতুনভাবে অঞ্চলটিতে 1000-এর বেশি বসতি নির্মাণের ঘোষণা দেওয়া হয়। মীর মুশফিকা হাসান, যমুনা নিউজ। আর এই ছিল আজকের সন্ধ্যার বাংলাদেশের আয়োজনে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।